এদিকে দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে একাধিক উপদেষ্টা ও সমন্বয়ক দেশ ছেড়েছেন। হঠাৎ করেই যেন ভারতের কথায় উঠা বসা শুরু করলো তারেক রহমান। দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে কড়া নিরাপত্তায় তাকে এয়ারপোর্টের ভেতরে নেওয়া হয়। দর্শক, 100 কোটি টাকা সহ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। আপনারা ভিডিওর প্রথমের অংশ দেখে হয়তো অনেকে অবাক হয়েছেন, তবে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে ডাক্তার ইউনূস আসলে কি খেলা খেলেছে দীর্ঘ 2 বছরের মতো আর কি ক্ষমতায় থেকে মানুষকে বোকা বানিয়েছে। আমাদেরকে মুখে মিঠা অন্তরে বিষ ছিল। তো ভিডিওটা দেখুন, আস্তে আস্তে আপনারা সব কিছুই বুঝতে পারবেন। আগে দেখাচ্ছি ডক্টর ইউনূস কি পরিমাণ এই যে ক্ষতি করছে, সে ভিডিও দেখুন। এরপরে কিভাবে গ্রেফতার হয়েছে সর্বশেষ ভিডিওতে সেটাও থাকছে। তো চলুন বেশি কথা না বলে স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনারা। অবশেষে শেষ হলো ডক্টর ইউনূসের শাসনামল। 1.5 বছরের শাসনে ডক্টর ইউনূস বাংলাদেশকে কি দিয়ে গেলেন? ডক্টর ইউনূস বাংলাদেশে মব সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। তিনি বলেছিলেন অর্থনীতি চাঙ্গা করবেন, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কদিন পর দেখা গেল বাংলাদেশ উত্তর কোরিয়ারও নিচে। পরে আরও অভিযোগ উঠল, তিনি যাদের বিদেশ থেকে দেশ গড়ার কাজে নিয়ে এসেছিলেন তাদের কেউ কেউ বিদেশি নানা কোম্পানির এজেন্ট। ফলে দেশের গুরুত্বপূর্ণ সবকিছু বিক্রি করার তোড়জোড় শুরু হলো। বেসরকারি খাতকে যদি ধ্বংস না করা যায় তাহলে বিদেশি কোম্পানির কাছে গ্যাস, সমুদ্র বন্দর, বিমানবন্দর ইত্যাদি বিক্রি হবে কিভাবে? ফলে বেসরকারি খাতের কোমর ভাঙার কাজ শুরু করল অন্তর্বর্তী সরকার। বেসরকারি উদ্যোক্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দায়ের করা শুরু হলো। মব বাহিনী শিল্প কারখানায় নির্বিচারে লুটপাট এবং অগ্নিসংযোগ করতে লাগলো। ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে হয়রানি করা হলো। শিল্প কারখানায় গ্যাস, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। বন্ধ হলো বহু কারখানা। অর্থনীতির বিভিন্ন সূচক বলছে গত 18 মাসে ডক্টর ইউনূস দেশের অর্থনীতি ফোকলা করে ফেলেছেন। 1.5 কোটি বেকার আর 2 কোটি চরম দরিদ্র মানুষ সৃষ্টি করেছেন। মানুষ এখন দুঃখ করে বলছে অর্থনৈতিক ক্ষেত্রে এটাই তার জাতিকে উপহার। ডক্টর ইউনূস 18 মাসে দেশের শিক্ষার পরিবেশকেও ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন। শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ নেই। কথায় কথায় মারামারি, ক্লাস বন্ধ, অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। গত 18 মাসে গণমাধ্যমে এক আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন গণমাধ্যমে হামলার ঘটনা ঘটেছে। মবের শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরা। হত্যা মামলার আসামি করা হয়েছে বহু সাংবাদিককে। গ্রেপ্তার করে জেলে পুরা হয়েছে কাউকে কাউকে। রাজনীতির বিষ বাষ্প থেকে খেলাধুলাকেও মুক্ত রাখতে পারেনি অন্তর্বর্তী সরকার। 18 মাসে বিশ্বের দরজা বাংলাদেশের পাসপোর্টধারীদের জন্য বন্ধ হবার উপক্রম হয়েছে। এসব ঘটনায় কূটনৈতিক উদ্যোগ না নিয়ে উল্টো তিনি দেশের মানুষকে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করেছেন। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় খরচে বিশাল বহন নিয়ে বিভিন্ন দেশ সফর করে স্বল্পতম সময়ে রেকর্ড করেছেন। বলা হয় এসব বিদেশ সফর যতটা না ছিল দেশের জন্য তার চেয়ে বেশি নিজের জন্য। কারণ এসব সফরের একটিও কোনো দেশের আমন্ত্রণে সফর করেননি ইউনূস। সবগুলো সফরই মূলত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সম্মেলনে যোগদানের জন্য হয়েছে। নিজের ও তার কাছের লোকদের আখের গুছানোর জন্য তিনি কি করেছেন এই ফিরিস্তি অনেক লম্বা। তবে ডক্টর ইউনূস তার শাসনামলে বাংলাদেশকে একটি অমানবিক ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। ডক্টর ইউনূস 18 মাসে জানিয়েছেন তার বিনিময়ে তিনি কি এদেশের মানুষকে একটি জিনিস দিতে পেরেছেন। হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন। তবে সর্বশেষ আরো একটা ভিডিও দেখাবো, এটা দেখলে আরো স্পষ্টই আপনারা বুঝতে পারবেন। চলুন। সেই জায়গা থেকে এই যে ঋণের ঘাটতিগুলো তৈরি হয়েছে, এখন যে সমস্যাটা হলো এই নতুন সরকার, বিএনপি সরকারের উপরে সম্পূর্ণ দায় এসে পড়েছে।
তাকেই সব ম্যানেজ করতে হবে, তাকেই হ্যান্ডেল করতে হবে। স্মার্টলি দেশ চালাতে গেলে স্মার্টলি হ্যান্ডেল তাকেই করতে হবে। এই যে একটা চাপ নতুন সরকারের উপরে ফেলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার শাসনামল মাত্র 16 মাস, সেই 16 মাসে তিনি ঋণের পরিমাণ স্বাধীনতার পর থেকে যতটুকু ঋণ ছিল, স্বাধীনতার পর থেকে 3.5 লক্ষ কোটি টাকা ঋণ। এটা শেখ হাসিনার 17 বছর বলেন আর বিগত সরকার থেকে শুরু করে বলেন, শেষ ছিল এটাই। কিন্তু এখন সেটা 23 লক্ষ কোটি ঋণে দাঁড়িয়েছে। 23 লক্ষ কোটি ঋণ এই 16 মাসের হিসাবে। এখানে আবার বেকারের সংখ্যা বেড়েছে, 30 লক্ষ বেকার হয়েছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশের বেকার সংখ্যা অনেক বেশি, সেই জায়গায় নতুন করে 30 লক্ষ বেকার আরো যুক্ত হয়েছে। এই 16 মাসের শাসনে 556টি গার্মেন্টস বন্ধ হয়েছে, শিল্প কারখানা বন্ধ হয়েছে, এবং আপনাদের যে আমরা ব্যাড ট্যাক্স যেটা ইম্পোর্ট করা হয়, পণ্যের উপরে ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে হিসাবটা, সেটার মধ্যে ঘাটতি দেখা দিয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে 60,000 কোটি টাকা সম্মিলিত ব্যাংক থেকে ঋণ নিছে সরকার। সেটা হলো সম্মিলিত ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, শাহজালাল ব্যাংক, ইসলামী ব্যাংক, এই ব্যাংকগুলো 6টা ব্যাংক মিলে 5টা ব্যাংক মিলে যে সম্মিলিত ব্যাংক করা হয়েছে, সেখান থেকে 60,000 কোটি টাকা শুধু সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়ার জন্য সরকার ঋণ নিয়েছে। সরকারের এতটাই দুর্বল অবস্থা বা এই 16 মাসে করে দিয়েছে, এখন যে সরকার বিএনপি সরকার বসেছে তার অবস্থাটা খুবই নাজেহাল একটা অবস্থা। কারণ চতুর্দিকে তিনি দায় দেনা করে গিয়েছেন। এটা আমার মনে হয় বর্তমান সরকার পরিচালনা করতে গিয়ে একটু হিমশিম খাবেন, অবশ্যই হিমশিম খাবেন। কারণ এই যে দায় রয়েছে, যে ঋণ রয়েছে, এটা কিন্তু বর্তমান সরকারের উপরে বর্তায়। কিন্তু ইউনূস সরকার আমাদেরকে অনেক স্বপ্ন দেখিয়েছিল। আপনাদের মনে আছে, বলেছিলে আগামী ঈদ রোহিঙ্গারা তাদের নিজ দেশে গিয়ে করবে, কিন্তু সেটা তো হয়নি, উল্টো রোহিঙ্গা আরো আসা শুরু করেছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ইউনূস সরকার যেই কথাগুলি বলেছে তার উল্টোটা হয়েছে। তিনি বলেছেন আমাদের আর কখনো বিদেশিদের কাছে যেতে হবে না, বিদেশিরা আমাদের কাছে আসবে। ঠিক তখনই এর পরপরই আমরা দেখলাম আমাদের বিভিন্ন দেশে ঢোকাটাই বন্ধ হয়ে গিয়েছে। আমাদের পাসপোর্ট উত্তর কোরিয়ার পাসপোর্টের চেয়েও নিম্নমানের হয়ে গিয়েছে, দলিলের। আমেরিকা আমাদের পাসপোর্টধারী যারা আছে বাংলাদেশি, তাদেরকে আলাদা একটা দরজা রাখা হয়েছে, আলাদা একটা ইমিগ্রেশন রাখা হয়েছে, এখানে শুধু বাঙালি ঢুকবে, অন্য কেউ ঢুকবে না। এইরকম ভাবে ট্রিট করা হয়েছে। ইউনূস সরকার যতগুলো স্বপ্ন দেখিয়েছে, আসলে একটা তো বাস্তবায়ন করতেই পারেনি, বরং আর উল্টোটা হয়েছে এমন আমরা অতলেই হারিয়ে গিয়েছি, গভীরে চলে গিয়েছি। সেটা প্রমাণ হলে 23 লক্ষ কোটি টাকা ঋণ। যে সন্তানটা ভবিষ্যতে জন্ম নেবে, সেও কিন্তু এই ঋণের উপরেই জন্ম নেবে, ঋণের দায়ের উপরে জন্ম নেবে, তার উপরে ঋণ বর্তা। আমাদের স্বপ্ন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনকে, বিভিন্ন সরকারকে নিয়েই আমরা স্বপ্ন দেখি, কিন্তু আসলে কি আমাদের সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারে নাকি পেরেছে? ইউনূস সরকারের প্রতি দর্শক, আমাদের স্ক্রিন থেকে আপনারা সরাসরি ভিডিওগুলো দেখতে পেয়েছেন। তো সব মিলিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।